সৈয়দ আজিজের বৈঠকখানা প্রেজেন্টস রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। আজকের গল্প শুভা। গল্প পাঠ সৈয়দ আজিজ। চলুন তবে শোনা যাক শুভা। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানত যে সে বোবা হবে। তার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করছে। যে কথা কয় না, সে যে অনুভব করে সেটা সকলের মনে হয় না। এই জন্যই তার সামনেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তার পিতৃগৃহে এসে জন্মগ্রহণ করেছে এ কথা শিশুকাল থেকেই সে বুঝেছিল। তার ফলে সাধারণের দৃষ্টিপথ থেকে সে নিজেকে গোপন করে রাখতেই সর্বদা চেষ্টা করত। মনে করত, আমাকে সবাই ভুলে গেলেই বাঁচি। কিন্তু বেদনা কি কেউ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। বিশেষত তার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন। কেননা মা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন বিশেষভাবে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসতেন। কিন্তু মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করে তার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কেঁপে উঠত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়ে নিতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুলও হয়। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। মন নিজেই তার উপরে ছায়া ফেলে, ভাব নিজেই তার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, কখনো ম্লানভাবে নিভে আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিক ঠিকরে ওঠে। মুখের ভাব ছাড়া আজন্মকাল যার অন্য ভাষা নাই, তার চোখের ভাষা অসীম, উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো, উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতোর একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাকে এক প্রকার ভয় করত, তার সাথে খেলা করত না। সে নির্জন দুপুরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থ ঘরের মেয়েটির মতো। বহু দূর পর্যন্ত তার বিস্তার নাই। নিরলসা তন্বী নদীটি নিজের তীর রক্ষা করে বয়ে চলেছে। দুই ধারে গ্রামের সকলের সঙ্গে যেন তার একটা না একটা সম্পর্ক আছে। দুই পাশে বসতি, গাছপালায় ঘেরা উঁচু তীর, নিচ দিয়ে নদীটি যেন গ্রামের কল্যাণে ব্যস্তভাবে বয়ে চলেছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। তার বাঁখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান সব মিলিয়ে বাড়িটি নৌকায় চলা মানুষের নজর কেড়ে নেয়। এই সচ্ছল সংসারের মধ্যে বোবা মেয়েটি কারো চোখে পড়ে কি না জানি না, তবে
কাজের ফাঁক পেলেই সে নদীর ধারে এসে বসে। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়, যেন তার হয়ে কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সব মিলিয়ে চারপাশের চলাচল ও কম্পনের সঙ্গে এক হয়ে সমুদ্রের ঢেউয়ের মতো বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলে এসে ভেঙে ভেঙে পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, এও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা, তারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লি রব পূর্ণ তৃণভূমি থেকে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘশ্বাস। দুপুরে যখন মাঝিরা জেলেরা খেতে যেত, গৃহস্থেরা ঘুমাতো, পাখিরা ডাকত না, খেয়া নৌকা বন্ধ থাকত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে হঠাৎ থেমে গিয়ে ভয়ানক বিজন মূর্তি ধারণ করত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। শুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুদল ছিল না তা নয়। গোয়ালের দুটি গাভী, তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তার পদশব্দ তারা চিনত। তার কথাহীন একটা করুণ সুর ছিল, তার মর্ম তারা ভাষার চেয়েও সহজে বুঝত। শুভা কখন তাদের আদর করছে, কখন ভর্ৎসনা করছে, কখন মিনতি করছে, তা তারা মানুষের চেয়ে ভালো বুঝতে পারত। শুভা গোয়াল ঘরে ঢুকে দু হাত দিয়ে তাদের গলা জড়িয়ে ধরে কানের কাছে নিজের গাল ছোঁয়াত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাকে দেখে আদর করে গা ছেটে দিত। শুভা দিনের মধ্যে নিয়মিত 3 বার করে গোয়াল ঘরে যেত। তাছাড়া অনিয়মিত আগমনও ছিল। ঘরে যেদিন কোনো কঠিন কথা শুনত, সেদিন সে অসময়ে তার এই মুখ বন্ধু দুটির কাছে আসত। তার সহিষ্ণুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত থেকে তারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা মেয়েটির মর্ম বেদনা যেন বুঝতে পারত এবং শুভার গা ঘেঁষে এসে ধীরে ধীরে তার বাহুতে শিং ঘষে ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার সাথে সান্ত্বনা দিতে চেষ্টা করত। ওরা ছাড়া ছাগল এবং বিড়াল ছানাও ছিল, কিন্তু তাদের সাথে শুভার তেমন একটা ঘনিষ্ঠতা ছিল না। তবুও তারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিড়াল ছানাটি দিনে এবং রাতে যখন তখন শুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করে সুখনিদ্রার আয়োজন করত এবং শুভা তার গলায় আর পিঠে কোমল হাত বুলিয়ে দিলে সে যে আরামে ঘুমোতে পারে, ইঙ্গিতে এমন ইচ্ছাও প্রকাশ করত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরও একটি সঙ্গী জুটেছিল, কিন্তু তার সাথে মেয়েটির ঠিক কেমন সম্পর্ক ছিল তা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলে, তার নাম প্রতাপ, নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করে সংসারের উন্নতি করতে যত্নবান হবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করেছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাদের উপরে বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কাজে নিয়োজিত না থাকাতে তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। শহরে যেমন একাধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টে অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাদেরকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা। এতে অনেকটা সময় সহজে কাটানো যায়। দুপুরে নদী তীরে তাকে প্রায়ই এই কাজে দেখা যেত
এবং এই উপলক্ষে শুভার সাথে তার প্রায় সাক্ষাৎ হতো। সে যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পেলে প্রতাপ ভালো থাকে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এজন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝত। সকলেই শুভাকে শুভা বলতো, কিন্তু প্রতাপ আর একটু অতিরিক্ত আদর যোগ করে শুভাকে সু বলে ডাকত। শুভা তেঁতুল তলায় বসে থাকত, আর প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলে জলের দিকে তাকিয়ে থাকত। প্রতাপের একটি করে পান বরাদ্দ ছিল। শুভা তা নিজে সাজিয়ে আনত, এবং হয়তো অনেকক্ষণ বসে বসে তাকিয়ে থেকে তার ইচ্ছে করত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে, কোনো একটা কাজে লাগতে, কোনো মতে জানিয়ে দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। কিন্তু কিছুই করার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাতে ইচ্ছা করত, যা দেখে প্রতাপ আশ্চর্য হয়ে যাবে, বলবে, তাই তো, আমাদের শুভির যে এত ক্ষমতা তা তো জানতাম না। মনে করো, শুভা যদি জলকুমারী হতো, আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা রেখে সেই মানিক নিয়ে জলে ডুব মারত এবং পাতালে গিয়ে দেখত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসে আছে? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তা কি হতে পারত না? তা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে এসে জন্মেছে, এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারছে না। শুভার বয়স ক্রমেই বেড়ে উঠছে। ক্রমে সে যেন নিজেই নিজেকে অনুভব করতে পারছে, যেন একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র থেকে একটা জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে এক অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করে তুলছে। সে নিজেকে নিজেই দেখছে, ভাবছে, প্রশ্ন করছে, কিন্তু বুঝতে পারছে না। গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ধীরে শোবার ঘরের জানালা খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে চেয়ে দেখে। পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জেগে বসে আছে, যৌবনের রহস্যে, পুলকে, বিষাদে, অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত। এমনকি সেটা অতিক্রম করেও থমথম করছে, একটি কথা বলতে পারছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে আছে। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হয়ে উঠেছেন। লোকেও নিন্দা আরম্ভ করেছে, এমনকি এক ঘরে করবে বলে এমন জনরব শোনা যাচ্ছে। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলায় ভাত মাছ খায়, এজন্য তার শত্রুও ছিল। স্বামী স্ত্রীর মধ্যে বিস্তর পরামর্শ হলো। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল। অবশেষে ফিরে এসে বলল, শোনো, কলকাতা চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হতে লাগল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরে গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন থেকে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাপ মায়ের সঙ্গে সঙ্গে থাকত। ডাগর চোখ মেলে তাদের মুখের দিকে তাকিয়ে কি একটা বুঝতে চেষ্টা করত, কিন্তু তারা কিছুই বুঝিয়ে বলতেন না। ইতিমধ্যে একদিন দুপুরে জলে ছিপ ফেলে প্রতাপ হেসে বলল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে? তুই বিয়ে করতে যাচ্ছিস?
দেখিস আমাদের আবার ভুলে যাস না যেন, বলে আবার মাছের দিকে মনোযোগ দিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করে তাকিয়ে নীরবে বলতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? সুভা তেমনি করে প্রতাপের দিকে তাকালো। সেদিন গাছের তলায় সে আর বসল না। বাণীকণ্ঠ নিদ্রা থেকে উঠে শোবার ঘরে তামাক খাচ্ছিলেন। সুভা তাঁর পায়ের কাছে এসে বসে তার মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগল। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়িয়ে পড়ল। কাল কলকাতা যাবার দিন স্থির হয়েছে। সুভা গোয়াল ঘরে তার বাল্য সখীদের কাছ থেকে বিদায় নিতে গেল। তাদের নিজের হাতে খাইয়ে গলা ধরে একবার দু চোখে যত পারে কথা ভরে তাদের মুখের দিকে তাকালো। দু চোখ থেকে টপ টপ করে অশ্রু জল পড়তে লাগল। সেদিন শুক্লা দ্বাদশীর রাত। সুভা শোবার ঘর থেকে বের হয়ে তার সেই চির পরিচিত নদী তটে নরম ঘাসের শয্যায় লুটিয়ে পড়ল। যেন ধরণীকে, এই প্রকাণ্ড মুখ মানবতাকে দু হাতে জড়িয়ে ধরে বলতে চায়, তুমি আমাকে যেতে দিও না মা, আমার মতো দু হাত বাড়িয়ে তুমিও আমাকে ধরে রাখো। কলকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করে সাজিয়ে দিলেন। চুল বেঁধে খোপায় জরির ফিতে দিয়ে অলঙ্কারে সাজিয়ে তার স্বাভাবিক শ্রী যথাসাধ্য বিলুপ্ত করে দিলেন। সুভার দুই চোখ দিয়ে অশ্রু পড়ছে, পাছে চোখ ফুলে খারাপ দেখায়, এজন্য মা তাকে বিস্তর ভৎসনা করলেন। কিন্তু অশ্রু জল ভৎসনা মানল না। বন্ধু সঙ্গে স্বয়ং বর কনে দেখতে আসলেন। কন্যার মা বাবা চিন্তিত, শঙ্কিত, শশব্যস্ত হয়ে উঠলেন, যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বেছে নিতে এসেছেন। মা নেপথ্য থেকে বিস্তর তর্জন গর্জন শাসন করে বালিকার অশ্রুস্রোত দ্বিগুণ বাড়িয়ে পরীক্ষকের সামনে পাঠালেন। পরীক্ষক অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করে বললেন, মন্দ নয়। বিশেষত বালিকার ক্রন্দন দেখে বুঝলেন এর হৃদয় আছে, এবং হিসেব করে দেখলেন যে হৃদয় তার বাপ মায়ের বিচ্ছেদ বেদনায় ব্যথিত হয়ে উঠেছে, সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগবে। শুক্তির মুক্তার মতো বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্যই বাড়িয়ে দিল। তার হয়ে আর কোনো কথা বলল না। পঞ্জিকা মিলিয়ে খুব একটা শুভ লগ্নে বিয়ে হয়ে গেল। বোবা মেয়েকে পরের হাতে সমর্পণ করে বাপ মা দেশে চলে গেলেন। তাদের জাতি ও পরকাল উভয়ই রক্ষা হল। বর পশ্চিমে কাজ করে, বিয়ের অনতি বিলম্বে স্ত্রীকে পশ্চিমে নিয়ে গেল। সপ্তাহখানেকের মধ্যেই সকলে বুঝল নববধূ বোবা। কিন্তু এটা কেউই বুঝল না যে সেটা তার দোষ নয়। সে কাউকে প্রতারণা করেনি। তার দুটি চোখ সব কথাই বলেছিল, কিন্তু কিন্তু কেউ তা বুঝতে পারেনি। সে চারিদিকে তাকায়, ভাষা পায় না। যারা বোবার ভাষা বুঝত, সেই আজন্ম পরিচিত মুখগুলি দেখতে পায় না। বালিকার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজতে লাগল। অন্তর্যামী ছাড়া আর কেউ তা শুনতে পেল না। এবার তার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয় দ্বারা পরীক্ষা করে এক ভাষা বিশিষ্ট কন্যা বিয়ে করে আনল।